জামাত 168টা সিটে জিতেছিল এবং তাদের 168 জায়গায় 68টা দেওয়া হয়েছে, 100টা নিয়ে যাওয়া হয়েছে। তাই এখানে আমার একটু সন্দেহ আছে। এত 100 সিট, এইটা মানে আমি বিশ্বাস করতে পুরোপুরি পারতেছি না। জামাতের অবস্থানটা এরকম আমার হিসাবে ছিল যে আমি আপনার এখানেই বোধহয় কথা বলেছিলাম। আমি বলেছিলাম জামাত হাইয়েস্ট 80টা সিট পাবে, ভোট বাড়বে, আসন বাড়বে। ওরা বলে যে আমাকে বলে যে ভাই ভোট দিলাম জামাতরে, জিতে গেল বিএনপি ধানের শীষ। এরকম অনেক কথাবার্তা আছে। কারণটা হলো কি, একটা আওয়াজ উঠেছিল যে বিএনপি কে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি। জাতীয় পার্টি নিয়ে পিপল আর নট ভেরি কনসার্ন। কারণটা হলো ওটা তো পৌঁছে গেছে ওই যে গোলাম কাদের কথাবার্তায়। তারপরে ওটা হলো গৃহপালিত হয়ে গেল একটা বিরোধী দল। ওটা আসলে কোনো 5টা না 6টা ভাগ হয়ে গেল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এনাম ভাই এবং যে সমালোচক যারা আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। রেজানা হাসানের কথাটা আমিও শুনেছি, আমি ভিডিওটাও দেখেছি। এখন এটা তো এআই দিয়ে তৈরি না, আমি যেটা দেখলাম এটা ফ্যাক্ট চেকিং এও বলে নাই যে এটা ফলস, ইট ইজ ট্রু ফ্যাক্ট। সে যেটা বলছে, এখন সে কিভাবে বলেছে, সে যেহেতু সরকারের মধ্যে ছিল, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা এবং বেশ অ্যাক্টিভ উপদেষ্টা ছিল সে। আমরা সব জায়গায় তাকে দেখেছি খুব সুন্দর করে শাড়ি পরে সুন্দর সুন্দর কথা বলে এবং পরিবেশ নিয়ে বেশ উচ্চকিত ছিল। যেমন একজনের একটা গাড়ির বেশি থাকলে 2টা গাড়ি হলে 50,000 টাকা অতিরিক্ত দিতে হবে, ওই যেটা পরিবেশ সার্চ। উনি ভালো ভালো পদক্ষেপ নিয়েছে, বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সুতরাং রেজওয়ানা হাসানের বাবাও একজন বিএনপির নেতা ছিল এবং মন্ত্রী ছিল, আপনি হয়তো এটা জানেন। তো এই জন্য যখন এই উপদেষ্টা মন্ডলী তৈরি করা হয়, মানে যেটা অন্তর্বর্তী সরকার, এখানে আপনার তাড়াহুড়ো করে অনেক কিছু করা হয়েছে। অনেকের ব্যাকগ্রাউন্ড দেখা হয় নাই, রাজনৈতিক মতাদর্শ তার হয়তো নিজেরটা কোনো দল না করার কারণে বোঝা যায়নি, কিন্তু পিতার যে একটা লিগ্যাসি আছে, লিগ্যাসি অফ হিজ ফাদার, এটা তো আপনার কিছুটা প্রভাব থাকতেই পারে, বিএনপির প্রতি দুর্বলতা। তারপরে সে তো আবার এনজিও করে, ইন্টারন্যাশনাল একটা তার একটা লিঙ্ক আছে, যোগাযোগ আছে, ভালো একটা পরিচিতি আছে। ওনার হাজবেন্ডও কিডন্যাপড হয়েছিল এবং তাকে র্যাব উদ্ধার করেছিল। হি ওয়াজ অ্যাবাউট টু বি টেকেন টু ইন্ডিয়া, এরকম অতটুকু আমরা যতটুকু জানি। এরকম আরো একজন আপনি জানেন, ওই যে আমাদের চিন্তক দাড়িওয়ালা বুড়ো মানুষ কথা বলে, ইনসাফ কি পার্টি একটা করলো শওকত মাহমুদের সাথে, ওনারও কিন্তু এরকম কিডন্যাপড হয়েছিল। সুতরাং উনি যেটা কথা বলেছে এটার হয়তো ভিত্তি আছে, কারণ ভিত্তিহীন কথা তো উনি বলার কথা না। আরেকটা হলো ইঞ্জিনিয়ারিং যে হয় না, কোনো ইলেকশন একেবারে পারফেক্ট হয়েছে বাংলাদেশে এইটা আমি শুনি নাই। হ্যাঁ, কম কারচুপি বা স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি বা কি একটা অংশে হয়েছে, যাদের যেখানে প্রভাব বেশি ওইখানে এগুলি হয়েছে। এটা বাংলাদেশের কালচারে। আপনি যতদিন দুর্বৃত্ত যে রাজনীতির মধ্যে ঢুকে গেছে, দুর্বৃত্তায়নের যে রাজনীতি, এইটাকে আপনি যতদিনে নিয়ন্ত্রণ করতে না পারবেন, এইটাকে যদি আপনি স্ট্রিম লাইনে না আনতে পারেন, আপনার এরকম হবেই। এখন এটা আমি মনে করি মিডিয়া কু হয়েছে। মিডিয়া, যেমন বলা হয়েছে যে জামাত 168টা সিটে জিতেছিল এবং তাদের 168 জায়গায় 68টা দেওয়া হয়েছে, 100টা নিয়ে যাওয়া হয়েছে। তাই এখানে আমার একটু সন্দেহ আছে। এত 100 সিট, এইটা মানে আমি বিশ্বাস করতে পুরোপুরি পারতেছি না। জামাতের অবস্থানটা এরকম আমার হিসাবে ছিল যে আমি আপনার এখানেই বোধহয় কথা বলেছিলাম। আমি বলেছিলাম জামাত হাইয়েস্ট 80টা সিট পাবে, ভোট বাড়বে, আসন বাড়বে। এটা আমি বলেছিলাম আপনার এই বিভিন্ন এখানে বা অন্যান্য টকশোতে আমি বলেছিলাম। এখন একটা জিনিস আমি অবশ্য, যেটা পাবলিকের যে কথা,
মানুষের মধ্যে যে মুখে কতগুলি বলে না একটা আওয়াজ ওঠে, সেখানে আমি আমার গ্রামাঞ্চলের লোকজন হতে আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যখন গিয়েছি, ওরা বলে যে আমাকে বলে যে ভাই ভোট দিলাম জামাতরে, জিতে গেল বিএনপি, ধানের শীষ। তো এরকম অনেক কথাবার্তা আছে। কারণটা হলো কি, একটা আওয়াজ উঠেছিল যে বিএনপি কে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি। জাতীয় পার্টি নিয়ে পিপল আর নট ভেরি কনসার্ন। কারণটা হলো ওটা তো পৌঁছে গেছে ওই যে গোলাম কাদেরের কথাবার্তায়। তারপর ওটা হলো গৃহপালিত হয়ে গেল একটা বিরোধী দল। ওটা আসলে কোনো ৫টা না ৬টা ভাগ হয়ে গেল। ওটা তো প্রথম থেকেই ভেজাল। তো যখন আপনার এইরকম একটা জনগণ মধ্যে একটা ইয়ে হলো, একটা হুজুগ, বাঙালি তো হুজুগে বাঙালি, আপনি তো জানেন, আমি জানি, সবাই আমরা মোটামুটি জানি হুজুগে বাঙালি। তো হুজুগে বাঙালি হলো কি, ওকে এবারে আমরা দেখি, বিএনপি কে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, এবার দেখি আমরা নতুন দল। এইরকম একটা কিন্তু আপনার মানুষের মধ্যে একটা ইয়ে আসছিল, মানে এটাকে বলে কি, একটা ফ্লো, যেটাকে আপনি যে হ্যাঁ লেট আস হ্যাভ এ নিউ পার্টি, দেখি। সবাই কিন্তু দেখলাম, আমাদের তো ৫৪ বছরে ভাগ্যের পরিবর্তন হলো না। করাপশন তো খালি বাড়ে, ধনী বাড়ে, গরিবও বাড়ে। তো সাধারণ মানুষের অবস্থা তো খুবই খারাপ। তো এই যে একটা তিক্ত অভিজ্ঞতা মানুষের, সাধারণ মানুষের, যাদের আমাদের মতো মানে অবস্থা না, যারা দিন আনে দিন খায়, এই সমস্ত মানুষের খুব কষ্ট। এই যে জুলাই যোদ্ধা যারা, জুলাইতে যারা, আগস্টে যারা শহীদ হলো, জীবন দিল, রক্ত দিল, অঙ্গহানি হলো, এরা তো অধিকাংশ সাধারণ মানুষের ছেলেপেলে। আপনি একটা উপদেষ্টার আত্মীয় পাবেন না এর মধ্যে। যতগুলি উপদেষ্টা ছিল অন্তর্বর্তী সরকারের, একটার কোনো আত্মীয় স্বজন এখানে নাই, আমি দেখিনি। আমি রেজওয়ানা কে একবার দেখেছি বা দুইবার দেখেছি, জুলাই ইসের পক্ষে, আগস্ট আন্দোলনের পক্ষে। আর ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত স্যারকে আমি দেখেছি, উনি ছিল আমাদের সাথে, আমরাও রাওয়া ক্লাবের সামনে আমরাও নিজে নেমেছিলাম। আমরা ওই যে আপনার কারফিউ ব্রেক করেছি, এটা আমি নিজেও ছিলাম সেখানে। তো আমি ওই একমাত্র সাখাওয়াত স্যারকে দেখলাম, আমি ব্রিগেডিয়ার সাখাওয়াত, যিনি আপনার নৌ পরিবহন উপদেষ্টা ছিল, উনি বাদে। আর রেজওয়ানাকে, আরো আসিফ নজরুলকে আমি দেখেছি অনেক শক্ত ভূমিকা রাখতে মাঝে মাঝে, এবং সে উচ্চ কণ্ঠই ছিল। কারণ ভিতরে পরে কি হয়েছে সেটা জানি না, বাট আমরা এদেরকে যেটা ভালো সেটা আমাদেরকে বলতে হবে, আমি ওটা স্বীকার করি। তারপরে আমি ধরেন বিএনপি যারা বড় বড় নেতা বা জামাতের বড় নেতাদেরকে আমরা কখনো মাঠে সামনে কোথাও দেখিনি, কিন্তু আমরা ছাত্র দল দেখেছি, যুব দলের আমি দেখেছি।